বৈশিষ্ট্য লেখা হচ্ছে এক নম্বর হলো মনের আর এক নম্বর হবে এটা আদিকোষী। মনের আর রাজ্যের এক নম্বর বৈশিষ্ট্য হলো এটা আদিকোষী, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস নেই। মনেরা নাই, হয়তো পেজটাই হয়ে গেছে চ্যাপ্টার 1 এর। এখানে এক নম্বর হলো তারা কি হবে আদিকোষী। এক নম্বর হলো তারা অনেক এক নম্বর হলো তারা আদিকোষীয় হয়, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস নেই। অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস নেই। এরা এককোষী ফিলামেন্টাস। ফিলামেন্টাস বোঝা গেছে, ফিলামেন্টাস কি মানে অনেকগুলো কোষ একসাথে অবস্থান করে একটা সুতার মতো তৈরি করে। ফিলামেন্টাস অর্থাৎ সুতাকার। ফিলামেন্টাস বা সুতাকার, ওদের সুগঠিত নিউক্লিয়াস নাই। তাহলে কোষের মধ্যে শুধু কি আছে, এদের কোষে শুধুমাত্র রাইবোজোম আছে। রাইবোজোম ছাড়া বাকি অঙ্গাণু অনুপস্থিত। দেখো এদের রাইবোজোম ছাড়া বাকি অঙ্গাণু অনুপস্থিত। রাইবোজোম ছাড়া বাকি অঙ্গাণু অনুপস্থিত। তাহলে ওই যে আমরা পড়ছিলাম যে আদিকোষী যারা আছে তারা কোন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে, অ্যামাইটোসিস। তাহলে ওরাও কিন্তু অ্যামাইটোসিস ওয়ান কাইন্ড অফ মানে বাইনারি ফিশন যেটাকে বলে, দ্বিবিভাজন ওয়ান কাইন্ড অফ অ্যামাইটোসিস। মানে কি, মানে হঠাৎ করে এর মাঝখানে দুই ভাগে ভাগ হয়েছে, এর বডিটা দুই ভাগে ভাগ হয়ে গেল, তাহলে এটাকে বলে বাইনারি ফিশন। আবার ব্যাকটেরিয়াও দুই ভাগে ভাগ হয়ে যায়। এরকম এটা একটা ব্যাকটেরিয়া আছে, তো ব্যাকটেরিয়ার মধ্যে এরকম বৃত্তাকার ডিএনএ আছে, কি হবে এর মাঝখানে বরাবর খাঁজ তৈরি হবে। খাঁজ মানে ভাঁজ, মাঝখানে অবশ্য এর আগে একটা ইয়ে হয়, এই ডিএনএটা মাঝখানে এরকম অ্যাটাচ হবে, লেগে যাবে, লেগে দুই ভাগে ভাগ হয়ে যাবে, লম্বা হবে না। এপাশে হয় এপাশে হয়, মাঝখান বরাবর একটা খাঁজ তৈরি হয়। খাঁজ মানে কি, ভাঁজ। ভাঁজ তৈরি হবে, এক পর্যায়ে দুইটা কোষ হয়ে যাবে। তাহলে এটা এখানে জটিল প্রক্রিয়া ছাড়াই দুইটা কোষ পরিণত হচ্ছে, এটাকে বলা হয় বাইনারি ফিশন বা দ্বিবিভাজন। নর্মাল প্রসেস। আমরা ধরি নর্মাল একটা কোষের মধ্যে মাইটোসিসের মধ্যে কি হয়, প্রথমে ডিএনএ রেপ্লিকেশন হয়, তারপরে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো হয়, তারপরে একটা কোষ ডিভিশন হয়। বাট ওদের ক্ষেত্রে কি হয়, ওদের ক্রোমোজোম ওর ওয়ালের সাথে মেমব্রেনের সাথে অ্যাটাচ করবে, অ্যাটাচ করার পর কোষটা লম্বা হবে, লম্বা হয়ে দুইটা ডিএনএটা কপি হয়ে আলাদা হয়ে যাবে, মাঝখানে খাঁজ তৈরি হয়ে আলাদা হয়ে যাবে। সিম্পল প্রসেস। এবং একটা ব্যাকটেরিয়া প্রতিদিন 72টা জেনারেশন তৈরি করে। 72টা জেনারেশন, একবার ডিভিশন হলো 72 বার ডিভিশন হয় একটাই। তো দ্যাট মিনস ওদের তো সেল ডিভিশন করার জন্য এত সময় সে পায় না, এর জন্য খুব দ্রুত ডিভিশন হয়। এটা ওয়ান কাইন্ড অফ অ্যামাইটোসিস। তাহলে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন লেখা হচ্ছে, এদের কোষ বিভাজন দ্বিবিভাজন পদ্ধতিতে হয়, যেটি এক ধরনের অ্যামাইটোসিস কোষ বিভাজন। এদের কোষ বিভাজন দ্বিবিভাজন পদ্ধতিতে হয়, যেটি এক ধরনের
অ্যামাইটোসিস কোষ বিভাজন। এতে কোষ বিভাজন দ্বি বিভাজন পদ্ধতিতে হয়, যেটি এক ধরনের অ্যামাইটোসিস কোষ বিভাজন। দেখো যে এরা প্রধানত শোষণ না, কিন্তু অনেকে দেখে যে শ্বসন লিখে রাখছে। শোষণ মানে শুষে নেওয়া। ওদের তো দাঁত নাই, মুখ নাই, কিছুই নেই, তাহলে ওরা কি করবে? ওর কোষের মধ্যে যদি কোনো খাবারের কোনো অ্যামাইনো অ্যাসিড অথবা গ্লুকোজ এগুলো অভাব পড়ে, বাইরে থেকে সে নিয়ে নিবে, ডিফিউশন প্রসেস, ব্যাপন পদ্ধতিতে, বা যেটাকে আমরা শোষণ বলতেছি। তাহলে হচ্ছে এরা প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। কিন্তু নীলাভ সবুজ শৈবালে ক্লোরোফিল থাকায়, নীলাভ সবুজ শৈবাল যেটাকে আমরা কি বলি? সায়ানোব্যাকটেরিয়া। কি বলি? সায়ানোব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবাল, ব্র্যাকেটে লিখতে পারো সায়ানোব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ক্লোরোফিল থাকায় ফটোসিনথেসিস প্রসেসে খাদ্য তৈরি করে। ফটোসিনথেসিস পদ্ধতিতে খাদ্য তৈরি করে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া। খাদ্য তৈরি করে। আচ্ছা, তাহলে এক্সাম্পল লেখো। এক্সাম্পলের মধ্যে কি আসবে? উদাহরণের মধ্যে লেখো ব্যাকটেরিয়া নস্টক, NOSTOC, নস্টকটা কি? নীলাভ সবুজ শৈবাল। নস্টক ব্র্যাকেটে লেখো নীলাভ সবুজ শৈবাল। এটা একটা ব্যাকটেরিয়ার ছবি আঁকতে পারি। ব্যাকটেরিয়া এরকম ফ্লাজেলা থাকে, মুভমেন্টের জন্য ফ্লাজেলা থাকে, ডিএনএ থাকে, আর রাইবোজোম থাকে। শুধু রাইবোজোম থাকে, রাইবোজোম। আর এটা হলো ফ্লাজেলা, আর এটা হলো ডিএনএ। তাহলে ওদের মধ্যে এটা হলো একটা ব্যাকটেরিয়ার চিত্র। ওদের মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই, প্লাস্টিক নাই, গোলজি বস্তু নাই। মনে রাখতে হবে কোষের সকল অঙ্গাণু অনুপস্থিত, শুধুমাত্র কোনটা আছে? রাইবোজোম। রাইবোজোমটা কেন আছে? প্রোটিন তৈরি করার জন্য। কারণ প্রোটিন না তৈরি হইলে ওদের কিন্তু কোষ বিভাজন হবে না। প্রোটিন না তৈরি হলে তাদের ডেভেলপমেন্ট হবে না, তাদের সংখ্যা বৃদ্ধি হবে না। শুধু প্রোটিন তৈরি হওয়ার জন্য এদের রাইবোজোম থাকে, বাকি সব অঙ্গাণু থাকে না, অ্যাবসেন্ট। নেক্সট তারপরে লেখো যে প্রোটিস্টা। হেডলাইন লেখো প্রোটিস্টা। এরা ইউক্যারিওটিক মানে জানো কি? আর প্রকৃতকোষী। দেখো এরা ইউক্যারিওটিক বা প্রকৃতকোষী, অর্থাৎ ইউক্যারিওটিক বা প্রকৃতকোষী। ক্যারিয়ন মানে জানো কি? ইউ মানে সুগঠিত, ক্যারিওটিক মানে ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। ইউক্যারিওটিক মানে ইউ মানে হচ্ছে সুগঠিত, আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস, ইউ মানে হলো সুগঠিত, ওয়েল ডেভেলপড। দ্যাট মিন্স এদের সুগঠিত নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়ার আবরণ, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন, তন্তু আছে। তারপরে লেখা হচ্ছে কোষে সকল প্রকৃতকোষী, অর্থাৎ
সুগঠিত নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। ইউক্যারিওটিক বা প্রকৃত কোষী অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। খাতা আমরা দুই একজনের খাতা আমার কি আছে দেব না, যে ও খাতা পায় নাই মনে হয়। 4 পেয়েছেন, 4 4 আর 4 8, 30 8। নিম্নমানের, গরিব। নেক্সট তারপরে কি লিখবা? অন্যান্য অঙ্গাণু, কোষের সকল অঙ্গাণু বিদ্যমান। 2 নম্বর হলো কোষের সকল অঙ্গাণু বিদ্যমান। তাহলে কি কি থাকবে কোষে? সবই থাকবে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজম, জালিকা, গোলজি বস্তু সব থাকবে। কোষের সকল অঙ্গাণু বিদ্যমান। আমরা বলছিলাম যে আদি কোষে যারা আছে ওদের ডিএনএতে হিস্টোন প্রোটিন থাকে না, আর প্রকৃত কোষ যারা আছে ওদের হিস্টোন প্রোটিন থাকে। এগুলো বুঝো কি? হিস্টোন প্রোটিন কি? হিস্টোন প্রোটিন এক ধরনের প্রোটিন যেটা ডিএনএ, আমরা এটা যেটা একটা ক্রোমোজোম হয়, ক্রোমোজোম ভেতরে ডিএনএ গুলো এরকম পেঁচানো থাকে, এটাকে বলা ক্রোমাটিন। এই ডিএনএ কে যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবো যে এই ডিএনএ গুলা এরকম প্রোটিনের 4 দিয়ে পেঁচায় থাকে, এরকম পেঁচে 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 এরকম ক্রোমাটিন তৈরি করে। আমাদের ক্রোমোজোমের ভেতরে হলো ক্রোমাটিন সুতা, আর এই সুতাটা মেইনলি বিভিন্ন প্রোটিন, এটা হলো একটা প্রোটিন হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন গুলাকে এরকম পেঁচে পেঁচে তারা অবস্থান করে। যারা হচ্ছে আদিকোষী ওদের ক্ষেত্রে তো হিস্টোন প্রোটিন নাই। কারণ কি? কারণ ওরা হচ্ছে মানে শুধু ডিএনএ আছে, ওদের হিস্টোন প্রোটিন পেঁচানোর কোনো সিস্টেম নেই, ওরা তো গোল বৃত্তাকার। কিন্তু যারা প্রকৃত কোষী ওদের ডিএনএটা কেমন থাকে, মানে ওদের ক্রোমোজোমের ভেতরে যে ক্রোমাটিন ফাইবার আছে, ক্রোমাটিন সুতা, এটা অনেক পেঁচানো, মানে এই যেগুলা এর ভেতরে অনেক অনেক পেঁচ আছে। কিন্তু যারা আদিকোষী ওদেরটা একদম এরকম থাকে, গোল থাকে। ওদের ক্ষেত্রে হিস্টোন প্রোটিন থাকে না, বা প্রকৃত কোষের ক্ষেত্রে হিস্টোন প্রোটিন থাকে। মানুষের ক্ষেত্রে আছে না নাই? আছে। তাহলে করতে এরা প্রধানত শোষণ, গ্রহণ বা ফটোসিনথেসিস পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। মিল আছে, মিল আছে, মিল তো থাকবে, কিছু কিছু মিল থাকবে। ফটোসিনথেসিস মিল তো থাকবে, কিছু কিছু মিল থাকবে না। তাদের লেখা যে এরা মাইটোসিস পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে। মাইটোসিস পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে। মাইটোসিস পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে। ব্র্যাকেটে লেখো স্পোরুলেশন মানে অযৌন জননটার নাম কি? মাইটোসিস পদ্ধতিতে এরা করতে পারে, অনেক ধরনের মাইটোসিস প্রক্রিয়া অযৌন জনন করতে পারে। তাহলে একটা হলো প্রধানত তারা স্পোরুলেশন, ব্র্যাকেটে লেখে স্পোরুলেশন, স্পোর তৈরির মাধ্যমে। মানে নর্মালি আমরা কি জানি, নর্মালি হলো একটা মেল গ্যামেট আর একটা ফিমেল গ্যামেট মিলিত হয়ে তারা কি করে? যৌন জনন করবে। এই নিউক্লিয়াস দুই ধরনের ভিন্ন ভিন্ন দুইটা নিউক্লিয়াস মিলিত হয়ে যৌন জনন হচ্ছে। কিন্তু একই কোষ থেকে, সাপোজ এটা একটা কোষ, এই কোষের প্রথমে নিউক্লিয়াসটা ডিভিশন হবে, নিউক্লিয়াস ডিভিশন হয়ে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হওয়ার পর 4 দিয়ে সাইটোপ্লাজম আসে। 4 দিয়ে সাইটোপ্লাজম আসার পর প্রত্যেকটা কোষ এখান থেকে বের হয়ে যায়, এখান থেকে তারা বের হয়ে যায়। এটাকে বলে স্পোরুলেশন। এটা যৌন জনন হলো না অযৌন জনন হইল? অযৌন জনন। এবং এটা মাইটোসিসের মাধ্যমে হয়েছে। একটা কোষ ছিল, একটা কোষের মধ্যে মাইটোসিস ডিভিশন হয়ে হয়ে অনেকগুলো নিউক্লিয়াস হয়, মানে শুধু নিউক্লিয়াসগুলো ডিভিশন হয়, অনেকগুলো নিউক্লিয়াস হয়। হওয়ার পর নিউক্লিয়াসের 4 দিয়ে সাইটোপ্লাজম আসে,
আসার পর তারা এক পর্যায়ে বের হয়ে আসে। তাহলে এখানে কিন্তু দুই ধরনের গ্যামেট মিলিত হয়ে হচ্ছে না, এর জন্য এটা অযৌনজনন। আর এটা মাইটোসিস প্রসেসে কি হয়, নিউক্লিয়াসটা একটা থেকে অনেকগুলো নিউক্লিয়াস হয়, এর জন্য এটা ওয়ান কাইন্ড অফ স্পোরুলেশন, ছোট ছোট স্পোর তৈরি হলো, রেণু স্পোরুলেশন, স্পোর তৈরি হলো, চারপাশ দিয়ে কাভারিং থাকবে, এরকম করে হইতে পারে। দেখো যে এটা কি বললাম, মাইটোসিস পদ্ধতিতে অযৌনজনন সম্পন্ন করে। তারপর লেখো যে কনজুগেশন পদ্ধতিতে, কনজুগেশন পদ্ধতিতে যৌনজনন সম্পন্ন করে। কনজুগেশন পদ্ধতিতে যৌনজনন সম্পন্ন করে, অর্থাৎ কনজুগেশন মানে ওই যে উপরেরটা যেটা দেখাইলাম, এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট, তাহলে দেখতে প্রায় একই রকম থাকে, দুইটার দেখতে প্রায় একই, কিন্তু দুইটার ফাংশন আলাদা। মানে ও হলো পুরুষ, ও হলো স্ত্রী। আমাদের তো পুরুষ স্ত্রী বোঝা যায়, কিন্তু যারা একদম এক কোষী, ওদের পুরুষ স্ত্রী কেমনি বুঝবে? এই জন্য ওদের পুরুষ স্ত্রী বোঝার জন্য ওদের ফাংশনটা স্টাডি করা হয়, যে এদের ফাংশনটা কেমন। একজনের একটাকে পজিটিভ ফাংশন করে আর একটাকে নেগেটিভ ফাংশন করে, দুইটার ভিন্ন ভিন্ন ফাংশন থাকে, বাট দেখতে একই রকম। তো লেখো যে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে, না ওইখানেই অর্থাৎ দিয়ে লেখো জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে একই রকম দুটি গ্যামিটের মিলনের মাধ্যমে যৌনজনন সম্পন্ন হয়। জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে একই রকম দুটি গ্যামিটের মিলনের মাধ্যমে যৌনজনন সম্পন্ন হয়। লাস্ট পয়েন্ট হলো এদের কোনো ভ্রূণ সৃষ্টি হয় না, এদের কোনো ভ্রূণ সৃষ্টি হয় না। ভ্রূণ সৃষ্টি হয় না, তাহলে ভ্রূণ সৃষ্টি কাদের হয়? ভ্রূণটা কি? হোয়াট ইজ ভ্রূণ? ভ্রূণ মানে হলো ওই যে জাইগোট যে তৈরি হলো, এখন এই যে এরা যে একসাথে মিলিত হইলো এই জাইগোট, তাহলে এখানে কয় সেট ক্রোমোজোম আছে? একটা প্লাস আর একটা মাইনাস, এখানে এক সেট আছে, এখানে এক সেট আছে, তাহলে কয় সেট হলো? দুইটা মিলে দুই সেট হলো না? তাহলে দুই সেট থেকে এক সেট যখন হবে, এখানে কয় সেট আছে? টুয়াইস এন ক্রোমোজোম আছে, এখানে এন ক্রোমোজোম, এটা দিয়ে এন আছে। এটা আবার কি হয়? আবার ডিভিশন হয়ে আবার এন হয়ে যায়। এই জন্য এর মাঝখানে আবার মিউসিস ডিভিশন হওয়া শুরু হয়। এখান থেকে ডাইরেক্ট যুক্ত হয়ে আবার মিউসিস হয়ে আবার আলাদা হয়ে আবার সিঙ্গেল সেল তৈরি হয়। বুঝা গেছে? মানে এর মাঝখানে তোমার কোনো ধরনের জাইগোট তৈরি হচ্ছে না। জাইগোট তৈরি হওয়ার পর আমরা নরমালি জানি কি, যে একটা জাইগোট যখন তৈরি হয়, মেল আর ফিমেল গ্যামেট মিলে যখন জাইগোট তৈরি হয়, তখন এই জাইগোটের মধ্যে এক ধরনের স্পেশাল টাইপ অফ ডিভিশন হয়, এটাকে বলা হয় মুরুলা। এখান থেকে অনেকগুলা, এই জাইগোট আর মিউসি ডিভিশন হবে না, মানে যাদের মিউসি ডিভিশন হবে না তারাই মূলত জাইগোট ভ্রূণ তৈরি করতে পারবে। অনেকগুলো কোষমুণ্ড তৈরি হয় ক্লিভেজের মাধ্যমে। এই যে বিশেষ ধরনের জাইগোটের মধ্যে বিশেষ ধরনের মাইটোসিস ডিভিশনকে বলা হয় ক্লিভেজ। মানে ওরা যেহেতু হ্যাপ্লয়েড, ওরা সবাই হ্যাপ্লয়েড হয়, নিম্ন শ্রেণী তো। হ্যাপ্লয়েড বুঝো তো? হোয়াট ইজ হ্যাপ্লয়েড? হ্যাপ্লয়েড হচ্ছে যাদের এক সেট ক্রোমোজোম আছে, মানে আমাদের দুই সেট আছে, একটা পাইছি এক সেট পাইছি মা থেকে, এক সেট পাইছি বাবা থেকে, মানে আমাদের 46টা ক্রোমোজোম আছে প্রত্যেকটা কোষের মধ্যেই। তো 23টা পাচ্ছে মা থেকে, 23টা পাচ্ছে বাবা থেকে। কিন্তু ওরা তো ডিপ্লয়েড, ওরা ম্যাক্সিমাম হচ্ছে হ্যাপ্লয়েড। ডিপ্লয়েড কারা হয়? উন্নত যারা আছে তারা হচ্ছে ডিপ্লয়েড, আর যারা সিঙ্গেল সেলুলা তারা হ্যাপ্লয়েড হয়, এক সেট ক্রোমোজোম থাকে। তো ওদের যদি যৌনজনন হয় তাহলে কিভাবে করা লাগবে? তাহলে প্রথমে ওরা হ্যাপ্লয়েড মিলে ডিপ্লয়েড হবে, ডিপ্লয়েড হওয়ার পর আবার তারা হ্যাপ্লয়েড হয়ে যাবে। কথা বুঝছো কিনা? ওদের আলটিমেটলি তারা হচ্ছে, তাদের বডিটা হইলো হ্যাপ্লয়েড। তাহলে ওদের যদি যৌনজনন করতে হয় তাহলে দুইজনে মিলে ফার্স্টে কি হবে? ডিপ্লয়েড হবে।
তারপরে আবার দুজনে মিলে ভেঙে কি হবে, হ্যাপ্লয়েড হবে। কিন্তু আমাদের সিস্টেমটা হলো এরকম, আমরা নিজেরা হচ্ছে ডিপ্লয়েড, প্রত্যেকটা কোষ হলো ডিপ্লয়েড। তো আমাদের থেকে কি হয়, ফার্স্টেই হ্যাপ্লয়েড হয়ে যায়, তাই না? হ্যাপ্লয়েড ক্রোমোজোম হবে। এখন এটা আর এটা মিলে আবার ডিপ্লয়েড হলো। আমাদের সবাই হচ্ছে ডিপ্লয়েড, যেহেতু এখন আর কি মিউসি ডিভিশন হওয়ার দরকার আছে? দরকার নেই। কিন্তু ওরা তো ডিপ্লয়েড অবস্থায় স্টেবল না, এই জন্য ওরা কি করে, আবার মিউসি ডিভিশন আবার হ্যাপ্লয়েড হয়। তো এই ডিপ্লয়েড দশা না হলে তাদের জাইগোট তৈরি হওয়ার সুযোগ নাই, তোমার কি বলে, ভ্রূণ তৈরি হওয়ার সুযোগ নেই। এই জন্য যারা হ্যাপ্লয়েড, যারা নিম্ন শ্রেণীর, ওদের জাইগোট থেকে ভ্রূণ তৈরি হয় না। বাট যারা উচ্চ শ্রেণীর, ওদের জাইগোট আবার ডিভিশন অনেকগুলো কোষমুণ্ড হয়, এই কোষমুণ্ড থেকে ভ্রূণ তৈরি হবে, ফিটাস, যেমন আমাদের আগের অবস্থা, সেখান থেকে একটা মানব দেহ তৈরি হবে। কিন্তু যারা হচ্ছে হ্যাপ্লয়েড, ওদের ক্ষেত্রে আবার ডিভিশন হয়ে আগের মতো হয়ে যাচ্ছে, এই জন্য এতে ভ্রূণ সৃষ্টি হয় না। নেক্সট, তারপরে লেখো, উদাহরণ লেখো, অ্যামিবা প্যারামেসিয়াম এককোষী বহুকোষী শৈবাল। অ্যামিবা প্যারামেসিয়াম এককোষী ও বহুকোষী শৈবাল। তারপরে ডায়াটম, এটা একটা অ্যামিবা ডায়াটমটা এরকম থাকে। ডায়াটমের একটা ইম্পর্টেন্স আছে, ডায়াটম নরমালি কোথায় থাকে, ডায়াটম নরমালি পুকুরে থাকে। এটা এক ধরনের শৈবাল, ছোট ছোট সিঙ্গেল সেলুলার শৈবাল, মানে যাদের মধ্যে ক্লোরোফিল আছে। তো এটা পুকুরের মধ্যে খুব কমনলি পাওয়া যায়, পুকুরের পানিতে নরমালি এগুলো থাকে। আমাদের মেডিকেল সায়েন্সে এটা একটা ইম্পর্টেন্স আছে, ফরেন্সিক একটা ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্সটা কি, কেউ যদি কোনো বাচ্চা মরে গেল, পানিতে পড়ে মরে গেছে, আর এটাকে ফরেন্সিকে যখন নিয়ে আসে যে মরার কারণ কি, যে কেন কেউ কি মেরে পানিতে ফেলে দিছে অথবা পানিতে পড়ে মরে গেছে, এটা বের করে। তো যদি দেখে যে এটা ব্রেনের মধ্যে ডায়াটম পাওয়া যাচ্ছে, ছোট ছোট ডায়াটম, মাইক্রোস্কোপে দিয়ে যদি দেখে যে ডায়াটম আছে ব্রেনে, ফুসফুসে, বিশেষ করে ব্রেন আর ফুসফুসে দেখে, তো তখন বুঝে যে হ্যাঁ এটা পানিতে পড়ে মরে গেছে, পানিতে পড়ার পর। কারণ পানি যখন খাওয়া শুরু করছে, পানি পেটের মধ্যে গেছে, ফুসফুসে গেছে, ফুসফুস থেকে চলে গেছে ব্রেনে। বাট যদি দেখে যে এই ডায়াটম ব্রেনের মধ্যে নাই, ফুসফুসে নাই, তাহলে বুঝে যে ওরা মারছে, মারার পর তারপর পানিতে ফেলে দিচ্ছে। পানিতে ফেলে দিলে তো মানুষের ইয়ে থাকে না, ভিতরে কি আর ফুসফুসে রেসপিরেশন হবে, তো ভিতরে তো পানি ঢুকবে না, না ঢুকলে ব্রেনেও যাবে না, রক্ত চলাচল হবে না, ফলে কি হবে, এটা বুঝতে পারে যে সব পানিতে কি ডায়াটম? হ্যাঁ, ম্যাক্সিমাম পুকুরের মধ্যে ডায়াটম, ছোট 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 শৈবাল থাকে, এটাকে ডায়াটম বলে। এটা হচ্ছে অ্যামিবা। অ্যামিবার মধ্যে কি থাকে, সিডোপড থাকে। এগুলো হলো সিডোপড কি, ওরা হচ্ছে ফিঙ্গারের মধ্যে তৈরি করতে পারে, মানে ভ্রান্ত ক্ষণপদ। ও কোনো কিছু যদি খাবার খেতে চায়, তাহলে এর চারপাশ দিয়ে এরকম পাতটা বাড়ায় দিয়ে ওটাকে এনগালফ করে, খেয়ে ফেলে, ভেতরে ঢুকে নেয়, ভেতরে ঢুকে তারপরে ডাইজেশন করে নিউট্রিশন নেয়। তাহলে ওদের মধ্যে তারা এনগালফ করতে পারে, প্লাস ওর সাইটোপ্লাজমের মধ্যে এই কোষের ভেতরে যদি কোনো কিছু সাপোজ ইউরিক অ্যাসিড, যেগুলো নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট আছে, এগুলো বেশি বেড়ে গেছে, তখন এগুলোকে বের করে দেয়, ব্যাপন প্রসেসে বের করে দেয়। আবার যদি দেখা যায় গ্লুকোজের অভাব পড়ছে, তখন তার আশেপাশ থেকে, প্রকৃতি থেকে বা পরিবেশ থেকে সে নিউট্রিশন নিতে পারে। এই জন্য বলা হচ্ছে এরা খাদ্য গ্রহণ করে শোষণ প্রসেস। আর যাদের মধ্যে যে ডায়াটম যারা আছে, ডায়াটমের মধ্যে তো ক্লোরোফিল আছে, এই ক্লোরোফিল থাকে বিধে তারা ফটোসিনথেটিক প্রসেসে খাদ্য তৈরি করতে পারে। এরকম কিন্তু আসে যে কনজুগেশন বলতে কি বুঝো, হোয়াট ইজ কনজুগেশন, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা আসে। লেখো যে হেডলাইন দিয়ে লেখো ফানজাই, একটা হেডলাইনে লেখো ফানজাই, ফয়াকার দন্তন বর্গে জয়কার রস। কনজুগেশন হচ্ছে ওই যে বললাম যে কনজুগেশন হচ্ছে একটি যৌন জনন প্রক্রিয়া, প্রোটিস্টার একটি যৌন জনন প্রক্রিয়া, যেখানে যৌবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে দুটি গ্যামিটের মিলনের মাধ্যমে যে জনন সম্পন্ন হয়। এটা তো লেখা যাবে, যে লেখা দিচ্ছে না। নেক্সট তারপরে লেখা হচ্ছে ফানজাই দেখো, এরা প্রকৃত কোষী না
আদিকোষীয়, প্রকৃত কোষী। দেখো এরা প্রকৃত কোষী, প্রকৃত কোষী, ক্লোরোফিল বিহীন, ক্লোরোফিল বিহীন। ওই যে মোবাইলটা নিয়ে আসেন, ক্লোরোফিল বিহীন, ক্লোরোফিল বিহীন, মৃতজীবী, ক্লোরোফিল বিহীন মৃতজীবী, ক্লোরোফিল বিহীন মৃতজীবী। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা জি আচ্ছা, ক্লাস 9 থেকে 8 10 উঠছে না 8 থেকে 9? আচ্ছা আচ্ছা জি। জানুয়ারির 1 তারিখ থেকে ইনশাআল্লাহ ওদের ক্লাস হবে, সপ্তাহে 3 দিন। ওই দুইটা এখন ওকে, আমি আপনার ফ্রি হয়ে ফোন দিই। হ্যাঁ আমি ফ্রি হয়ে আপনার সাথে কথা বলি, তাহলে আমি একটু ক্লাসে ছিলাম। আচ্ছা ঠিক আছে। তাহলে কি বললাম, ফানজাই হচ্ছে এরা প্রকৃত কোষী, মৃতজীবী। তাহলে কি বললাম, এদের ক্লোরোফিল বিহীন, কমাদের এখন মৃতজীবী, তাই নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। যেহেতু ক্লোরোফিল নাই, ক্লোরোফিল বিহীন মৃতজীবী, অর্থাৎ নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। ক্লোরোফিল না থাকলে কি নিজের খাবার নিজে তৈরি করতে পারবে? পারবে না। লেখো যে এরা অধিকাংশ স্থলজ, দেখো এদের দেহ, হ্যাঁ সেকেন্ড পয়েন্ট, এদের দেহ এককোষী বা বহুকোষী মাইসিলিয়াম দিয়ে গঠিত। মানে ওদের বডিটা হচ্ছে একদম সুতার মতো, এককোষী বা বহুকোষী মাইসিলিয়াম দিয়ে গঠিত। বা সেন্টেন্সটাকে একটু ভালো করে লেখা যেত, এককোষী বা বহুকোষী, এদের দেহ এককোষী বা বহুকোষী মাইসিলিয়াম দিয়ে গঠিত। তাহলে ছবিটা আগে ভালো করে লক্ষ্য করি সবাই। এরকম এটাকে কি বলে, এটা ব্যাঙের ছাতা বা অ্যাগারিকাস, এটা ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার, তাই না? মাশরুম হতে পারে। তাহলে তাদের মধ্যে কি থাকে, আমরা নরমালি জানি কি একটা গাছ যদি হয়, গাছের মানে মাটির উপরের পোর্শনটাকে কি বলে, কাণ্ড বলে, তাই না? কাণ্ড বলে না, আর নিচের অংশটাকে মূল বলে। বাট ওদের মাটির মধ্যে যে অংশটা থাকে এটাকে বলা হয় দেহ, বডি, দেহ। এটা হলো তাদের দেহ, দেহ মাইসিলিয়াম দিয়ে গঠিত। মাইসিলিয়াম নামক সুতার মতো গঠন দিয়ে তৈরি। আর এটা হলো তাদের জননঙ্গ। তাহলে ওদের জননঙ্গ থাকে মাটির উপরে,
বিশেষ করে এই যে এই সকল জায়গায় এদের পুরাটা, এটা যদি একটা ছাতা ছাতা মনে করি, ছাতি নর্মালি আমরা ছাতি ফুটাই না বৃষ্টির সময়, এই ছাতিটার চারপাশ দিয়ে কি থাকে, একটা তোমার হচ্ছে কাপড় থাকে না, কাপড় থাকে, আর ভেতর দিয়ে কি থাকে, ডান্ডা থাকে। দেখবে যে ছাতির এরকম ইয়ে থাকে, ছাতার মধ্যে তোমার ডান্ডা থাকে না ভেতর দিকে, বাইরের সারফেসটা পুরোটাই হচ্ছে কাপড় দিয়ে মোড়ানো, আর ভেতরের দিকে কি থাকে, ছোট ছোট ডান্ডা থাকে। ওদের এরকম ভেতরের দিকে ডান্ডা থাকে, বাইরের দিকে এরকম, এটাকে বলে পাইলিয়াস। এটা লাগবে না। এই যে এগুলো হলো গিল, এই গিলের মধ্যে এটাকে বলা হয় গিল, আর এটাকে বলা সরি পাইলিয়াস, এটা হলো গিল, উল্টা গেল, এটা হলো পাইলিয়াস, আর এটাকে বলা হয় গিল। ডান্ডা যেটা ছাতার ডান্ডা গুলা যদি আমরা দেখি, এটা হলো গিল। গিলের মধ্যে তোমরা কখনো এগুলো করো নাই, ভালো করে একটু আলাদা করে দেখবা, মাথাগুলো সেপারেট করে দেখবা যে অনেকগুলো খাস খাস থাকে, অনেকগুলো সুতার মতো থাকে। আর এর ভেতরে মূলত হচ্ছে, এটাকে যদি ভালো করে লক্ষ্য করি, এর ভেতরে এরকম স্পোর থাকে, এরকম স্পোর থাকে। এই স্পোর গুলাকে বলা হয়, এটা হলো হ্যাপ্লয়েড স্পোর। গিল গিল কয় শিকার লও গিল, হ্যাপ্লয়েড স্পোর। এর ভেতরে অনেকগুলো স্পোর থাকে, অনেক স্পোর এর মধ্যে থাকে, এটাকে বলা হয় হ্যাপ্লয়েড স্পোর। এই হ্যাপ্লয়েড স্পোর দিয়ে ওরা বংশবৃদ্ধি করে। এই স্পোরগুলো যখন মাটির মধ্যে পড়বে, ওই মাটি থেকে আবার কি হবে, নতুন করে এরা জন্মাতে দেখো নাই, এটা তো গ্রামগঞ্জে অথবা রাস্তাঘাটেও থাকে, যেখানে অনেকদিন ধরে তোমার ইয়ে হয়, হ্যাঁ অনেকদিন পচা জিনিসপত্রের মধ্যে এটা, বা কাঠের মধ্যে, খড়কুটোর মধ্যে এগুলা থাকে। হ্যাপ্লয়েড স্পোর তন্তুর সময় কয় বছর হয় স্পোর, হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে এরা সংখ্যা বৃদ্ধি করে। হ্যাঁ, তাহলে মাশরুম দেখবা যেগুলা কালারফুল হয়, রঙিন, লাল, টকটকে লাল অথবা বেগুনি, সাদা ছাড়া অন্য যে কোনো কালার, ওগুলো টক্সিক। যেগুলাকে একটু ভাঙলে নাকের মধ্যে কাছে নিয়ে দেখবা যে ঝাঁঝালো গন্ধ, ঝাঁঝালো একদম পাঞ্জেন্ট টেস্ট, এগুলো হচ্ছে টক্সিক। আর যেগুলো দেখবা যে এর মধ্যে এই যেগুলো ভাঙার পর এখানে ছোট ছোট রেণুগুলো যদি কালারফুল হয়, এগুলো টক্সিক। আর যেগুলো হচ্ছে স্যাঁতস্যাঁতে পরিবেশে জন্মায়, পুকুরে তোমার কি বলে, ওই যে বললাম খড়কুটো, অথবা যে জায়গায় স্যাঁতস্যাঁতে, অথবা যেখানে সানলাইট যায় না, প্রখর সূর্যালোক ছাড়া যে জায়গায় জন্মায় যারা, এগুলো টক্সিক। আর যেগুলো আমরা তোমার যে করি, লালন চাষাবাস করি, এগুলো হলো ভালো, সাদা, দেখবে এগুলো ধবধবে সাদা না, ওদের জাত ওইটাই নেওয়া হয়। মানে যেগুলো চাষাবাদ করে, তুমি কি ভালো মানে পয়জনাস জিনিস খাওয়া তুমি মামলা খেতে চাও, ওগুলা দেখবে সাদা হয়, কারণ কি ওগুলো ভালো। হ্যাঁ, বাইরের দিকে যেগুলা, এগুলো অত বেশি হয়তো পয়জনাস না, বিশেষ করে দেখলে বুঝবা যে একদম লাল লাল হয় যেগুলা, এগুলো আমি নিজেও দেখি নাই কই আছে, যেগুলো হচ্ছে সাদা ছাড়া যেগুলো হবে, এগুলো পয়জনাস। নেক্সট তারপরে লেখো যে কি বললাম, এরা কি বললাম, সুগঠিত নিউক্লিয়াস আছে, লিখছো তো না? দেখো এদের সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। তারপর লেখো যে এদের সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, কোষপ্রাচীর, এরা এককোষী না বহুকোষী? বহুকোষী হয়, আমরা এগুলো তো একটু বড় বড় হয়। তারপরে লেখা যে কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত, ওদের কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত। তারপরে ব্র্যাকেট দিয়ে লেখো, কাইটিন হলো গ্লুকোজ অ্যামিনের পলিমার, মানে গ্লুকোজের সাথে অ্যামাইনো গ্রুপ কম্বিনেশন হয়ে যেটা হয় তাকে বলে গ্লুকোজ অ্যামিন। কাইটিন হলো গ্লুকোজ অ্যামিনের পলিমার, গ্লুকোসামিন, এটা গ্লুকোসামিন বা গ্লুকোজামিন, গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড মিলে যেটা হয়েছে, অ্যামাইনো গ্লুকোসামিন এর পলিমার।
মানে কি, মানে হলো ওই যে তেলাপোকা আছে না, তারপর হচ্ছে চিংড়ি। চিংড়ি খাইছো কখনো? চিংড়ির চারপাশে দেখবা একটা কোটিং আছে, শক্ত একটা কোটিং থাকে, কচকচ করে না? এইটাই হলো কাইটিন। এটা হলো কাইটিন। এদের মধ্যে ওরকম শক্ত নাই, বাট মানে ওদের কোষের কোষপ্রাচীরটা নর্মালি সেলুলোসের পরিবর্তে কি থাকে? কাইটিন থাকে। নর্মালি একটা গাছের চারপাশে কোষপ্রাচীর কি দিয়ে গঠিত? সেলুলোজ দিয়ে তৈরি। ছত্রাকেরটা কাইটিন থাকে, সেলুলোজের জায়গায় কাইটিন থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, রেজিস্টার দিয়ে রাখো, পরীক্ষা এমসিকিউতে আসে, অ্যাডমিশন টেস্টে, মেডিকেল ভার্সিটি পরীক্ষাতে আসে যে ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে গঠিত? কাইটিন। তারপর লেখো যে এদের কোষের সঞ্চিত পদার্থ, এদের কোষের সঞ্চিত পদার্থ, এদের কোষের সঞ্চিত পদার্থ গ্লাইকোজেন। গ্লাইকোজেন, গ্লাইকোজেন তাহলে কি? গ্লাইকোজেন ব্র্যাকেটে লেখো গ্লুকোজের পলিমার। গ্লাইকোজেনটা হলো গ্লুকোজের পলিমার। পলিমার মানে কি? অনেকগুলো মিলে যেটা হয় সেটাকে পলিমার বলে। গ্লুকোজের পলিমার, গ্লাইকোজেন হলো গ্লুকোজের পলিমার। তারপর লেখো যে ভলিউটিন, মানে গ্লাইকোজেন ভলিউটিন তৈলবিন্দু। গ্লাইকোজেন ভলিউটিন, ভলিউটিন তৈলবিন্দু, মানে এগুলো চর্বি জাতীয় পদার্থ। গ্লাইকোজেনটা হচ্ছে গ্লুকোজ শর্করা জাতীয় পদার্থ, বাকিগুলো তৈল জাতীয় পদার্থ, চর্বি রিলেটেড। তাহলে এদের সঞ্চিত পদার্থ কোষের মধ্যে কি কি থাকে? গ্লাইকোজেন থাকে, ভলিউটিন, তৈলবিন্দু, এগুলো সঞ্চিত পদার্থ হিসেবে থাকে। এমক্যাট পরীক্ষা আসছে, মেডিকেল পরীক্ষা আসছে যে ছত্রাকের তোমার কোষপ্রাচীর কি দিয়ে গঠিত এবং সঞ্চিত পদার্থগুলো। তারপর লেখা আছে এরা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। তাহলে এরা স্পোরোফাইটিক না গ্যামিটোফাইটিক হয়? এটা গ্যামিটোফাইটিক, মানে এক সেট ক্রোমোজোম আছে এদের সবারই, এটা হলো গ্যামিটোফাইটিক। এই গ্যামিটোফাইটিক আর স্পোরোফাইটিক বুঝো? যারা হলো হ্যাপ্লয়েড তারা হলো গ্যামিটোফাইটিক, আর যারা ডিপ্লয়েড তারা হলো স্পোরোফাইটিক, মানে দুই সেট ক্রোমোজোম যাদের থাকে। আচ্ছা ওটা বাদ দাও, এখন লেখো যে কি এরা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, এতটুকু জানলে হবে। উদাহরণ লেখো ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। ইস্ট, পেনিসিলিয়াম আর মাশরুম। ইস্ট, পেনিসিলিয়াম আর মাশরুম হচ্ছে তাদের উদাহরণ। হেডলাইন দিয়ে লেখো প্লান্টিক, বড় করে লেখো প্লান্টিক। দেখো যে এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষী। প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষী মানে কি? ওদের কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে। সালোক সংশ্লেষী অর্থাৎ ক্লোরোফিলের সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাবার নিজে তৈরি করতে পারে। ক্লোরোফিলের সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাবার নিজে তৈরি করতে পারে। ক্লোরোফিলের সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তাই এদেরকে স্বভোজী বলে। স্বভোজী মানে কি? নিজের খাবার নিজে তৈরি করতে পারে। আর মানুষকে কি বলে? পরভোজী। পরজীবী বলে নাকি? পরজীবী আলাদা, পরভোজী আলাদা। ডাইরেক্ট খেয়ে ফেলা হচ্ছে পরভোজী, আর পরজীবী হইলেও ওর দেহের মধ্যে আমি থাকবো, থেকে ওর মধ্যে থেকে তিলে তিলে ওর থেকে শোষণ করব, নিউট্রিশন নিয়ে নিব ওর কাছ থেকে, এটা হলো পরজীবী।
হ্যাঁ, স্বর্ণলতা তো ওদের ইয়ে থাকে, সাকার থাকে, ফস্টোডিয়াম থাকে, সেগুলো পূর্ব কই আছে যেন, কি লিখতেছিলাম, নিজের খাবার নিজে তৈরি করতে পারে। দেখো এদের অধিকাংশই 2 নাম্বার দিয়ে লেখো, এদের অধিকাংশই স্থলজ। অধিকাংশ স্থলজ, বাকি সবাই জলজ। ম্যাক্সিমাম হচ্ছে স্থলজ, আর কিছু কিছু বাকি প্রজাতিগুলো জলজ। তারপর লেখো যে এদের কোষপ্রাচীর কি দিয়ে গঠিত? সেলুলোজ। গুড, এটা মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখবে। বেরি খাওয়া হচ্ছে। এদের কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত। কোষে সঞ্চিত পদার্থ ওদের কি থাকে? ওদের ছিল গ্লাইকোজেন, ভলিটিন, তোলুবিন। আর ওদের সঞ্চিত পদার্থ দেখো যে স্টার্চ। ওদের সঞ্চিত পদার্থ স্টার্চ, প্রধানত স্টার্চ থাকে। ওদের সঞ্চিত পদার্থ হল স্টার্চ বা শর্করা। স্টার্চ বা শর্করা। আলুর ভিতরে কি থাকে? স্টার্চ থাকে। ভাত, চালের ভিতরে কি থাকে? স্টার্চ। অধিকাংশ স্টার্চ থাকে। তারপর লেখো যে এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস ধরনের। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস ধরনের। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস ধরনের, অর্থাৎ অ্যানাইসো মানে আইসো মানে সেম। আইসো বলতে বোঝায় সেম। আর অ্যানাইসো মানে হলো নট সিমিলার। অ্যানাইসো মানে নট সিমিলার মানে কি? দেখো যে অর্থাৎ আকার আকৃতিতে দুটি ভিন্ন গ্যামিটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। আকার আকৃতিতে দুটি ভিন্ন গ্যামিটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। আকার আকৃতিতে দুটি ভিন্ন গ্যামিটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। তারপর লেখো যে উচ্চ শ্রেণীর উদ্ভিদে, আরেকটা অবশ্য লেখা উচিত ছিল, লেখো যে উচ্চ শ্রেণীর উদ্ভিদে যৌন জনন উগ্যামাস ধরনের। উচ্চ শ্রেণীর উদ্ভিদে যৌন জনন উগ্যামাস ধরনের। উচ্চ শ্রেণীর উদ্ভিদে যৌন জনন উগ্যামাস, রস্যৌ উগ্যামাস ধরনের, অর্থাৎ পুংগ্যামেট গতিশীল। পুংগ্যামেট গতিশীল, কিন্তু স্ত্রী গ্যামেট নিশ্চল। এমন দুটি গ্যামেটের মধ্যে যৌন জনন সম্পন্ন হয়। লেখো যে অ্যানাইসোগ্যামাস তো লিখলাম না, লেখো যে এদের
উন্নত টিস্যুতন্ত্র রয়েছে। 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 দেখো যে প্লান্টি রাজ্যকে চারটি বিভাগে ভাগ করা যায়। প্লান্টি রাজ্য, এটা তো একটা রাজ্য, তাই না, কিংডম। প্লান্টি রাজ্যকে চারটি বিভাগে ভাগ করা যায়। প্লান্টি রাজ্যকে কয়টা ভাগে ভাগ করছি? চারটা বিভাগে ভাগ করা যায়। এক নম্বর লেখো মশবর্গীয়। চারটা কি লিখছো? বিভাগ না? মশবর্গীয়। মশ মানে কি? যে আমাদের শ্যাওলা থাকে না, বিল্ডিং এর, অনেকদিন পুরান বিল্ডিং এর মধ্যে শ্যাওলা জন্মায়, এগুলো হলো মশ। তারপর হলো ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। এগুলো আমরা উপরে ক্লাসে আমরা সব করবো। মশ, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি, এটা হলো চারটা বিভাগ আছে। চারটি বিভাগে ভাগ করা হয়েছে। মশবর্গীয়, ফার্নবর্গীয়, নগ্নবীজি, আবৃতবীজি। দেখো যে মশবর্গীয় এবং ফার্নবর্গীয় সবাই অপুষ্পক। মশবর্গীয় এবং ফার্নবর্গীয় এর সকল উদ্ভিদ অপুষ্পক। তারপরে লেখা যে আবৃতবীজি, লেখা যে অধিকাংশ আবৃতবীজি পুষ্পক, সপুষ্পক। অধিকাংশ আবৃতবীজি সপুষ্পক এবং ফল দেয়। কিন্তু নগ্নবীজির গর্ভাশয় না থাকায় ফুল দিলেও ফল দেয় না। ফুল দিলেও ফল দেয় না। আচ্ছা, এখন তারপরে লেখো যে মস এবং ফার্ন বর্গীয় উদ্ভিদে মস এবং ফার্ন বর্গীয় উদ্ভিদে অর্থাৎ নিম্ন শ্রেণীর প্লান্টি রাজ্যের আর্কিগোনিয়াম আর অ্যান্থেরিডিয়াম তৈরি হয়। মস এবং ফার্ন বর্গীয় উদ্ভিদ অর্থাৎ নিম্ন শ্রেণীর প্লান্টিতে আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম উৎপন্ন হয়। আর্কিগোনিয়াম, অ্যান্থেরিডিয়াম, আর্কিগোনিয়াম, অ্যান্থেরিডিয়াম। দেখো আর্কিগোনিয়াম হলো
আর্কিগোনিয়াম এবং এনথ্রিডিয়াম উৎপন্ন হয়। আর্কিগোনিয়াম এবং এনথ্রিডিয়াম উৎপন্ন হয়। লেখা হচ্ছে আর্কিগোনিয়াম হলো নিম্ন শ্রেণী উদ্ভিদের স্ত্রী জননাঙ্গ। আর্কিগোনিয়াম হলো নিম্ন শ্রেণী উদ্ভিদের স্ত্রী জননাঙ্গ যার চারপাশে আবরণ দ্বারা আবৃত এবং ভিতরে ডিম্বাণু অবস্থান করে। যার চারপাশে আবরণ দ্বারা আবৃত এবং মাঝখানে ডিম্বাণু অবস্থান করে। মানে যারা হায়ার ক্লাস ওদের তো কি থাকবে, ওদের ফুল থাকবে, তাই না? এটা ফুল থাকবে, পুং অথবা স্ত্রী দুই ধরনের যে কোনো ফুল থাকতে পারে। একটা ফুলের মধ্যে কি থাকে? ফুলের মধ্যে গর্ভাশয় থাকে, তাই না? এটা হলো একটা ফুল। যদি দেখি এটা ফুল, ফুলের মধ্যে কি থাকে? পুংস্তবক থাকে আর স্ত্রীস্তবক থাকে, তাই না? এটা হলো পুংস্তবক আর এটা হলো স্ত্রীস্তবক। এই পুংস্তবকের কি কি আছে? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, তাই না? এটা হলো গর্ভাশয়। গর্ভাশয়ের মধ্যে কি থাকে? এটা ডিম্বাণু থাকে। এই ডিম্বাণুর মধ্যে পরাগরেণু, এখান থেকে পরাগরেণু আসবে, এর ভেতরে পরাগরেণু থাকে। এই পরাগরেণু থাকে, এই পরাগরেণুটা এখানে এসে পতিত হয়। পরাগরেণু এখান থেকে এখানে আসবে অথবা অন্য কোনো ফুল থেকে আসবে, বিভিন্ন তোমার বাতাসের মাধ্যমে অথবা মৌমাছি অথবা তোমার কি হতে পারে, বিভিন্ন উপায়ে আসতে পারে। তো এই যখন এখানে এসে পতিত হবে, তো এটা আবার কি করবে? এটা নল তৈরি করবে, নল তৈরির মাধ্যমে ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকে এর সাথে ফার্টিলাইজ করবে। এখান থেকে যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা সামনের দিকে আগাবে, আগে নল তৈরি করে টিউব তৈরি করে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে ওই নিউক্লিয়াসে এর সাথে যুক্ত হবে এবং এটা এর সাথে যুক্ত হবে। মানে এখানে তো দুইটা নিউক্লিয়াস আছে, একটা নিউক্লিয়াস আছে, এখানে দুইটা হবে, দুইটা হলে একটা যাবে এর সাথে মিলিত হবে আর একটা এর সাথে মিলিত হবে। তাহলে এই অংশটা হয়ে যাবে ফল। মানে এই যে এই পোরশনটা, দিস উইল ট্রান্সফর্ম ইনটু এ ফ্রুট, এটা ফ্রুটে কনভার্ট হবে। এই ফ্রুটের মধ্যে কি থাকবে? ফ্রুটের মধ্যে একটা বীজ থাকবে, আর বীজের মধ্যে কি থাকবে? একটা বীজপত্র থাকবে। এটাই তো কথা, তাই না? ওর মধ্যে এরকম, এটা একটা এটা হলো আমের ফুল। আমের মধ্য থেকে এই ফুলের বাকি অংশ নষ্ট হয়ে যাবে, শুধু এই অংশটা বেঁচে থাকবে। এই অংশটা থেকে একটা ফল তৈরি হবে। ফলের ভেতরে থাকবে একটা বীজ, বীজের মধ্যে থাকবে বীজপত্র। এগুলো আমরা উপরে ক্লাসে বলবো, ওই চ্যাপ্টার 10-এ আছে এগুলো। কথা হলো যে যদি পরাগরেণু এটা এরকম আর পরাগরেণু এটা হলো, মানে এটা হলো পুংস্তবক, এটা হলো স্ত্রীস্তবক, দুইটা যদি ভিন্ন ভিন্ন আকার সাইজে থাকে, এই ধরনের যৌন জননকে বলা হয় অ্যানোসোগেমাস টাইপ অফ যৌন জনন। মানে পুংস্তবকটা হলো আকারে যদি ছোট হয়, স্ত্রীস্তবক যদি আকারে বড় থাকে। এই ডিম্বাণু আর এই পুং গ্যামেট এটা কিন্তু একরকম না, আকার আকৃতিতে একই রকম নয় কিন্তু। তাহলে এই ধরনের মিলনকে বলা হয় অ্যানাইসোগেমাস টাইপ অফ ফার্টিলাইজেশন। এটা বোঝা গেছে? আর এটাকে একই সাথে উগেমাস বলতে পারি, কেন? কারণ হচ্ছে এটা কি করলো, অন্য জায়গা থেকে উড়ে এসে এই স্ত্রীস্তবকের মধ্যে পতিত হচ্ছে। দ্যাট মিন্স আমরা দেখাইছিলাম যে পুং গ্যামেট গতিশীল থাকে, আর স্ত্রী গ্যামেট দেখো এখান থেকে কি নড়তে পারবো, সে অন্য ফুলে যেতে পারবো,
এই জন্য এই ধরনের মিলনকে আমরা কি বলতে পারি, উগেমাস। এবং নর্মালি হায়ার ক্লাস যারা আছে, আম জাম কাঁঠাল লিচু যারা আছে, ওদের ক্ষেত্রে উগেমাস টাইপের ফার্টিলাইজেশন। আর যারা নিম্ন শ্রেণী, যেমন তোমার ওই যে বললাম যে বিল্ডিং এর মধ্যে কি থাকে, ছোট ছোট শৈবাল, মানে কি বলে এটা, শ্যাওলা থাকে, এই শ্যাওলাকে বলে মস। ওদের ক্ষেত্রে তো আর এরকম ফুল টুল হইতে দেখছো কখনো? ওদের ক্ষেত্রে ফুল হওয়ার সুযোগ নেই। তাহলে ওদের ক্ষেত্রে কি হয়, ওদের ক্ষেত্রে শুধুমাত্র তোমার এরকম একটা স্ট্রাকচার থাকে, ওর মধ্যে একটা ডিম্বাণু থাকে, আর পুংগ্যামেট যেটা, পুংগ্যামেট সে এটা ভিতরে ঢুকে এর সাথে ফার্টিলাইজ করে। এটা হলো, এটাকে বলা হয় অ্যান্থেরিডিয়াম। না সরি, আর্কিগোনিয়াম। তাহলে অ্যান্থেরিডিয়াম কোনটা? অ্যান্থেরিডিয়াম হচ্ছে হ্যাঁ পুংগ্যামেট, যেটার মধ্যে কি থাকে, এরকম পরাগরেণু থাকে। এটা হলো অ্যান্থেরিডিয়াম আর এটা হলো আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়ামটা কিছুই না, তার পাশে আবরণ থাকবে, মাঝখানে একটা ডিম্বাণু থাকবে। এটা কই থাকতে পারে? এটা তো একদম ছোট ছোট, ওদের মধ্যে তো ফুল হয় না। তাহলে ওদের ফুলের পরিবর্তে, এই ফুলের পরিবর্তে, ওদের এই ফুলের পরিবর্তে থাকে আর্কিগোনিয়াম। আর এই যে অ্যান্থার, দ্যাট মিন্স পুংস্তবকের পরিবর্তে থাকে অ্যান্থেরিডিয়াম। এই অ্যান্থেরিডিয়াম থেকে পরাগরেণুগুলো বের হয়ে গিয়ে এখানে যায়। এখান থেকে একটা ম্যালিক অ্যাসিড বের হয়, ম্যালিক অ্যাসিডের কারণে এই পরাগরেণুগুলো ওর দিকে আকৃষ্ট হয়, ফলে ওইখানে গিয়ে ফার্টিলাইজ করে। বুঝতে পারছো? এটা হচ্ছে তাহলে নিম্ন শ্রেণীর ক্ষেত্রে আর্কিগোনিয়াম তৈরি হয়। তাহলে দেখো যে আর্কিগোনিয়াম তৈরি হওয়া নিম্ন শ্রেণী উদ্ভিদের বৈশিষ্ট্য। উচ্চ শ্রেণী কখনো আর্কিগোনিয়াম তৈরি হবে, কারণ উচ্চ শ্রেণীর ক্ষেত্রে কি থাকে, ফল তৈরি, থাকে, ফুল থাকে। আর্কিগোনিয়াম তৈরি হওয়া নিম্ন শ্রেণী উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে শুধু কাদের হতে পারে, কোন বিভাগের হতে পারে? মস এবং ফার্নের ক্ষেত্রে আর্কিগোনিয়াম তৈরি। আর নগ্নবীজি আর আবৃতবীজি এদের ফুল হইতে পারে, বাট আবার নগ্নবীজে আবার ফল হয় না, ফুল হইলেও ফল হয় না। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। তাহলে কালকে এসে সুন্দর করে একটা ঘেঁচাক মেরে পরীক্ষা দিবা শুক্রবার। এই যে আজকে 9 নাম্বার পেজ পর্যন্ত, 9 নাম্বার পেজ পর্যন্ত তোমরা করে আসবা। আর একটা এইচডব্লিউ লেখো, এইচডব্লিউ লেখো যে ফানজাই এবং প্লান্টির পার্থক্য, ফানজাই এবং প্লান্টির পার্থক্য লিখে নিয়ে আসবা। আর এই 9 নাম্বার পেজ পর্যন্ত তোমরা নোট করে দেখাবে, সুন্দর করে কালার পেন দিয়ে লিখে, হেডলাইন দিয়ে লিখে নিয়ে আসবে। তারপর লেখো যে হ্যাঁ এক্সাম তো হবেই। তারপর লেখো যে মনেরা এবং প্রোটিস্টার পার্থক্য তো লেখাইছি না, মনেরা প্রোটিস্টার পার্থক্য লেখো, দুইটা এইচডব্লিউ করে নিয়ে আসবে। মনেরা প্রোটিস্টার পার্থক্য, ফানজাই প্লান্টির পার্থক্য, আর এর আগ পর্যন্ত যা পড়াইছি তোমার ওই যে শাখাগুলা কি কি আছে, প্যালেন্টিওলজি, তারপরে এন্টোমোলজি, এগুলা। ঠিক আছে, কালকে 10টা ইনশাল্লাহ আসবে। হ্যাঁ, কয়টায়?